সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে আমাদের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার দুটো এমসিকিউ আলোচনা আমরা ইতিমধ্যেই করে ফেলেছি। আমাদের তৃতীয় এবং সম্ভবত সর্বশেষ আলোচনা হবে এটি। আমরা এরই মধ্যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, বিক্রিয়ার হার, প্রভাবক, কেপি কেসি, সক্রিয়ণ শক্তি, কেপি কেসি এর একক ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এখন আমার পরবর্তী অংশ যেটা আছে সেটা হচ্ছে পিএইচ বাফার দ্রবণ। এটা আমাদের মূল আলোচনার বিষয়। এটা ছাড়াও আমাদের ছোটোখাটো কিছু ব্যাপার আছে, যেমন এই যে অম্লের তীব্রতা, ক্ষারের তীব্রতা, কোনটা তীব্র অম্ল, কোনটা তীব্র ক্ষার, সেই জিনিসগুলো নিয়ে কিছুটা আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই অম্লের তীব্রতা কিভাবে কিসের উপর নির্ভর করে সেই জিনিসগুলো আমরা প্রথমে দেখে নেব। তাহলে দেখো, সাধারণত আমরা যখনই কোনো একটা অ্যাসিড নেব, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, তারপরে নিলাম নাইট্রিক অ্যাসিড HNO3, আবার এখানে নিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আরেকটা হচ্ছে HClO4, এটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। সাধারণত কোনো একটা যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এখানে আমি অন্য আরেকটা যৌগ নিই, যেমন আমরা নিলাম সালফিউরাস অ্যাসিড H2SO3, কারণ এগুলা অক্সো অ্যাসিড আর হাইড্রো অ্যাসিডের মধ্যে একটা পার্থক্য আছে। অক্সো অ্যাসিড মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন তো আছে, সেখানে কেন্দ্রীয় মৌলের সাথে একটা অক্সিজেনও থাকবে, সেগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। আর যদি শুধু হাইড্রোজেন দিয়েই অ্যাসিডগুলো থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেগুলোকে বলা হয় হাইড্রো অ্যাসিড। তাহলে এই অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে মূলত কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপরে। দেখো, এই সবগুলোর মধ্যে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, নাইট্রোজেনের জারণ সংখ্যা +5, তারপর এখানে এটা হচ্ছে +4 এবং ক্লোরিনের হচ্ছে +7। তার মানে এখানে যখনই আমরা কোনো একটা অ্যাসিড নিব, যদি সেটা অক্সো অ্যাসিড হয়, তাহলে সেক্ষেত্রে অক্সো অ্যাসিডগুলা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি, সেটা অ্যাসিড হিসেবে তত তীব্র। সেই হিসেবে আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। এই পারক্লোরিক অ্যাসিডটা কিন্তু এখানে তীব্র অ্যাসিড। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপরে নাইট্রিক অ্যাসিড এবং তারপরে সালফিউরাস অ্যাসিড। সুতরাং ওইভাবেই তীব্রতা নির্ভর করবে। এবার দেখো, আমরা যদি এর মধ্যে যে দেখি কোনো একটা অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা দুইটার সমান, যেমন আমাদের নাইট্রিক অ্যাসিড এবং H3PO4, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে এটারও কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা +5, আর এখানেও -8 থেকে +3 গেলে প্লাস, অর্থাৎ এখানেও ফসফরাসের হচ্ছে +5। তাহলে যখন দুইটা মৌলের অর্থাৎ দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সেম থাকে, সেক্ষেত্রে যার আকার ছোট, যে কেন্দ্রীয় মৌলটার আকার ছোট, সেটা তীব্র অ্যাসিড। সুতরাং এক্ষেত্রে নাইট্রিক অ্যাসিডটা তীব্র অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডটা ওটা হচ্ছে কিছুটা দুর্বল। তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা দেখে আমরা প্রথমে আইডিয়া করতে পারবো কোনটা তীব্র অ্যাসিড। সেটা যদি দুইটার সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে ওই মৌলের আকার চিন্তা করতে হবে, কারণ আকার যত ছোট হবে সেটা অ্যাসিডটা তত তীব্র হবে। আকার ছোট হলে তীব্র কেন হয়? সেটা হচ্ছে আকার যখন ছোট হয় তখন তার এই যে নাইট্রিক অ্যাসিডের অর্থাৎ নিউক্লিয়াসটা, নাইট্রোজেনের নিউক্লিয়াসটা খুব কাছে বলে সেটা ইলেকট্রনগুলো কেন্দ্রের দিকে, নাইট্রোজেনের দিকে বেশি কাছে চলে আসে। তখন হাইড্রোজেন ইলেকট্রন রেখে দিয়ে H+ হিসেবে সহজে চলে যেতে পারে। তার মানে ইলেকট্রন যখন এদিকে নিয়ে রাখবে, তখন হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিয়ে খুব সহজে চলে যেতে পারে। সেজন্য এটা
তীব্র অ্যাসিড, এটা কিছুটা কম তীব্র। সুতরাং কেন্দ্রীয় মৌলের যার অংশটা সেম হলে যার আকার ছোট সেটা তীব্র অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমাদের এখানে তীব্র অ্যাসিড। তাহলে আমরা একটা ইনফরমেশন পেলাম। এইবার আমরা এরপরে যদি হাইড্রো অ্যাসিডগুলো দেখি তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো, হাইড্রো অ্যাসিডগুলোর মধ্যে আমাদের HF, HCl, HBr এবং HI, তার মানে হাইড্রো অ্যাসিডগুলো যেহেতু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটার মধ্যে ফ্লোরিনের তড়িৎক্রিয়াত্মকতা সবচেয়ে বেশি, ক্লোরিনের তড়িৎক্রিয়াত্মকতা সবচেয়ে কম, না তার চেয়ে কম, এটা ব্রোমিন আরো কম, আয়োডিন আরো কম। সুতরাং সেই ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর তীব্রতা ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন, কিন্তু এটা চিত্রটা সম্পূর্ণ তার বিপরীত হবে। কারণ তড়িৎক্রিয়াত্মকতা যেহেতু এটার বেশি, সুতরাং হাইড্রোজেনকে সহজে সে কেন্দ্রের দিকে আকর্ষণ করে ধরে রাখবে, সুতরাং হাইড্রোজেন সহজে বের হতে পারবে না, হাইড্রোজেন আয়ন আকার। কিন্তু এই ক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড যেটা সহজে হাইড্রোজেন আয়ন দিতে পারে, সুতরাং তীব্রতার ক্ষেত্রে হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে তীব্র, তারপরে হাইড্রোজেন ব্রোমাইড এবং তারপরে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তারপরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের তীব্রতার ক্ষেত্রে আমাদের এই এটা পরিবর্তিত হবে। সুতরাং অ্যাসিড হিসেবে তীব্র হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড সবচেয়ে তীব্র। যাই হোক, আমরা এই ক্ষেত্রে এটার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আবার অনেক সময় কে এ এবং কে বি এটার উপরে নির্ভর করে। যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে এ যত বেশি সেটি তত তীব্র অ্যাসিড, তত তীব্র। যে অ্যাসিডের কে এ বা বিয়োজন ধ্রুবক যত বেশি সেই অ্যাসিডটা তত বেশি তীব্র, আর যার কে এ যত কম সেটা কম তীব্র। একইভাবে যে ক্ষারের কেবি যত বেশি সেটা তত তীব্র। তাহলে কে এ বা বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আর ক্ষারের বিয়োজন ধ্রুবক হোক, সেটা যত বেশি হবে সেটা তত তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা এই জিনিসগুলো জানলাম। এইবার আমরা চলে যাব পিএইচ এবং বাফার দ্রবণে। পিএইচ বাফার দ্রবণের ক্ষেত্রে আমাদের ছোটখাটো এই জিনিসগুলো কিন্তু আমি হয়তো সৃজনশীলে একভাবে বুঝিয়েছি, কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য আমাকে কিছুটা ভিন্ন আঙ্গিকে বুঝাতে হবে। যেমন ধরো আমার এখানে বলা আছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, H2SO4 এর পিএইচ কত যদি তোমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা জানি আমরা তীব্র অ্যাসিড, এবং সালফিউরিক অ্যাসিডের যখন আমি H2SO4 বিয়োজিত করব, তার মানে সেটা 2 মোল হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন উৎপন্ন করে SO4 2-। সুতরাং এটার ঘনমাত্রা যদি 0.005 মোলার হয়, তাহলে এটা তার হাইড্রোজেন আয়ন হবে দ্বিগুণ, তার মানে অর্থাৎ 0.01 মোলার। সুতরাং পিএইচ হবে -log 0.01 সমান হবে 2। তার মানে এই ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 2। যদি তোমাকে বলে পিওএইচ কত, তাহলে পিওএইচ হবে 14 থেকে 2 বাদ দিলে সেই মানটাই হবে, অর্থাৎ সেটা হবে 12, সেটা হবে পিওএইচ। যাই হোক, আমরা শক্তিশালী অ্যাসিডের ক্ষেত্রে সেটা যদি 2 মোল হাইড্রোজেন আয়ন দেয় তাকে 2 দিয়ে গুণ করব, যদি 3 মোল হাইড্রোজেন আয়ন দেয় তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। যেমন ফসফরিক অ্যাসিড, আমরা জানি ফসফরিক অ্যাসিড সেটাও কিন্তু একটা সবল অ্যাসিড, এবং সেই ক্ষেত্রে সেটা যে হাইড্রোজেন আয়ন দেয় 3 মোল হাইড্রোজেন আয়ন, তখন আমার তার ঘনমাত্রাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই গেল আমাদের সবল অ্যাসিডের পিএইচ নির্ণয়। একইভাবে আমাদের সবল ক্ষারের পিএইচ যদি নির্ণয় করতে বলে,
যেমন 0.005, তাও ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ যদি বের করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2 মোল হাইড্রোক্সিল আয়ন প্লাস ক্যালসিয়াম 2 প্লাস এই আয়নটা উৎপন্ন করে। তাহলে এটার ঘনমাত্রা যদি 0.005 হয়, তাহলে এটা হবে 2 × 0.005, তার মানে 0.01 এত মোলার। এবং OH বা হাইড্রোক্সিল আয়ন যেহেতু আছে, সুতরাং এখন আমরা বের করতে পারবো POH ইকুয়ালস মাইনাস লগ 0.01 সমান 2। তাহলে POH যদি 2 হয়, তাহলে সুতরাং PH হবে এটা 12। তাহলে এভাবে আমরা সবল ক্ষারের পিএইচও বের করতে পারবো। এখন যদি আমাদের সবল ক্ষার না দিয়ে দুর্বল অ্যাসিড কিংবা দুর্বল ক্ষারের পিএইচ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব সেটা একটু দেখে নাও। আমরা ধরলাম এখানে যে একটা দুর্বল অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, তাহলে ইথানোয়িক অ্যাসিড CH3COOH এটা দেওয়া আছে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, এর পিএইচ কত? এখানে আমাদের মানে আরো একটা ইনফরমেশনের এখানে ঘাটতি আছে, সেটা হচ্ছে হয় এটার বিয়োজন মাত্রা আলফা এর মান দেওয়া থাকতে হবে, ধরো আলফা 20% দেওয়া থাকলো। আলফা 20% যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটার আলফা থেকে সেটার ঘনমাত্রাটা বের করতে পারবো। অথবা যদি আলফা দেওয়া না থেকে আমাদের এই অ্যাসিডের Ka বা বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে 1.8 × 10⁻⁻5, এই দুটার যে কোনো একটা ইনফরমেশন থাকতেই হবে। তারপরে আমরা এই অ্যাসিডের 0.1 মোলার ঘনমাত্রার অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ বের করতে পারবো। তাহলে কিভাবে? আমরা জানি এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H প্লাস এর ঘনমাত্রা ইকুয়ালস হচ্ছে C আলফা। তাহলে যখন আমাদের অবজেক্টিভে বের করতে বলবো তখন কিন্তু আমাকে মানে আর বেশি কিছু লিখতে হবে না। হাইড্রোজেন আয়ন যেহেতু C আলফা, তাহলে আমরা এখানে C এর মান জানি। C হচ্ছে 0.1 ইনটু আলফার মান হচ্ছে, দেখো আলফা যদি আমি উপরের মানটা দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে 0.2। তাহলে 0.1 আর 0.2 মিলে 0.02, এটা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সুতরাং আমার এই ক্ষেত্রে পিএইচ সমান মাইনাস লগ 0.02, তাহলে মাইনাস লগ 0.02 মান হচ্ছে 1.69 বা 1.70। তাহলে এই মানটা হচ্ছে 1.70 বা 1.69, অর্থাৎ এই ঘনমাত্রার পিএইচ এর মান হচ্ছে এটা। কিন্তু যদি আমার এখানে আলফা পার্সেন্টেজ 20% না দিয়ে Ka দেওয়া থাকে, সেক্ষেত্রে আলফা বের করার জন্য আমাদের আবার আরেকটা সমীকরণ আছে, আলফা সমান √Ka/c। তাহলে সমান √Ka হচ্ছে 1.85 × 10⁸ × 10⁻⁻5 ডিভাইড বাই ওই c এর মান হচ্ছে আমার 0.1। তাহলে 0.1 যদি হয়, তাহলে 10⁻⁻1 এখানে গেলে 10⁻1 প্লাস 1 হয়ে যাবে 10⁻4। 1.8 × 10⁻4 কে যদি আমি রোড করি তাহলে √1.8 × 10⁻⁻4 ব্র্যাকেট শেষ ইকুয়ালস 0.0134। এটা মানটা আসবে তখন 0.0134, বা এটাকে লিখতে পারি 1.34 × 10⁻², এই মানটা আসে। দেখো 1.34 × 10⁻² যদি আসে, অর্থাৎ আলফা সমান মানটা এটা আসলে আলফা সমান √Ka/c আগে জানলাম। তাহলে এই মান থেকে সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তখন C আলফা সমান, C টা তো 0.1 আছেই, 0.1 × 1.34 × 10⁻²
তাহলে এই মানটা যদি আসে তাহলে সেইটা হবে 1.34 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে তখন এটা, তাহলে এটা যদি হয় তাহলে পিএইচ যেটা হবে সেটা হবে কি, সুতরাং পিএইচ সমান মাইনাস লগ, পিএইচ সমান হবে মাইনাস লগ ব্র্যাকেটে 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়ালস যেটা হচ্ছে 2.87, অর্থাৎ এটার মান আসে তখন 2.87। তাহলে এইভাবে আমরা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আইদার আলফা এর মান অর কে এর মান দিয়ে আমরা কিন্তু কোন একটা অ্যাসিড বা ক্ষারের পিএইচ গণনা করতে পারি। তাহলে এই গেল আমাদের পিএইচ গণনার যে, এবং এই পিএইচটা এত বেশি পরিমাণে আসে যে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট অন্য একটা উদাহরণ দেখাই। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা কিছুটা বিভ্রান্তিতে পড়ে। সেটা কি, দেখো যদি বলা হয় ধরো 1% বা 2% সোডিয়াম হাইড্রোক্সাইড লবণের পিএইচ কত, আমি জাস্ট এখানে লিখে করলাম, অথবা 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত হবে, পিএইচ সমান ওয়াট। তাহলে দেখো 1.5% দেখে তুমি যদি এটাকে 100 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু হবে না, কারণ 1.5% কথার অর্থ হচ্ছে 100 ml এ 1.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে সেক্ষেত্রে এই ইনফরমেশন থেকে প্রথমেই আমাকে সি ইকুয়ালস 1000 ডব্লিউ, ডব্লিউ মানে হচ্ছে 1.5 ডিভাইড বাই এম ভি, এম হচ্ছে 40 ইন্টু ভি হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে 1.5 ইন্টু 1000, সেটা হচ্ছে 1500 ডিভাইড বাই 4000। তাহলে এই মানটা যেটা দাঁড়ায় তাহলে সেটা হচ্ছে কি 1500 ভাগ 4000, 0.375, এই মানটা হচ্ছে 0.375 মোলার। তার মানে দেখো আমরা 1.5 কে 100 দিয়ে ভাগ করলে 0.015 হইতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সেটার মান হচ্ছে 0.375 মোলার। তাহলে সুতরাং এটার পিওএইচ যেটা হবে সেটা হবে মাইনাস লগ 0.375, তাহলে মাইনাস লগ 0.375 যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস লগ 0.375, তাহলে ইকুয়ালস হচ্ছে 0.426, 0.426। তাহলে সুতরাং পিএইচ হবে 14 মাইনাস 0.426, তাহলে মাইনাস 0.426, 14 মাইনাস 0.426, তাহলে ইকুয়ালস দাঁড়াবে 13.574, 13.574। তাহলে আমরা এইভাবেই যে কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটার পিএইচটা সহজে বের করতে পারবো। আচ্ছা, আমরা এরই মধ্যে অ্যাসিডের তীব্রতা, অক্সো অ্যাসিড বা হাইড্রো অ্যাসিডের তীব্রতা সেগুলো পাইলাম। আচ্ছা, এবার দেখো মাটির পিএইচ বৃদ্ধিতে বা মাটির পিএইচ হ্রাসে আমাদের কোন ধরনের পদার্থ ব্যবহার করা হয়। যেমন এই ধরনের বেশ কয়েকটা প্রশ্ন আসছে। আমাদের একটা প্রশ্ন আসছে মাটির পিএইচ বৃদ্ধিতে কোনটি ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম হাইড্রোজেন ফসফেট আর ক্যালসিয়াম অক্সাইড। সাধারণত ক্যালসিয়াম অক্সাইড চুন, যেটা এটা একটা ক্ষারীয় পদার্থ, চুন প্রয়োগ করলে মাটির পিএইচ সবসময় বেড়ে যায়। সুতরাং বাকি যে জিনিসগুলো আছে যেমন পটাশিয়াম নাইট্রেট, এটা পটাশিয়াম নাইট্রেট দুটাই কিন্তু পটাশিয়ামও, অর্থাৎ একটা পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি হয় তাহলে সেটা তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, আবার নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড। সুতরাং ওইটা দিলে পিএইচ বাড়া কমার ব্যাপারটা হবে না, মানে এটা সবসময় হবে। আর যেটা অ্যামোনিয়াম নাইট্রেট, সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে দুর্বল ক্ষার, কিন্তু নাইট্রিক অ্যাসিডটা তীব্র অ্যাসিড। সুতরাং এটার জলীয় দ্রবণের প্রকৃতি হবে কিছুটা অন্য।
তাহলে সেক্ষেত্রে সেটা প্রয়োগ করলে পিএইচটা কমবে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড প্রয়োগ করলে পিএইচ বাড়বে নিঃসন্দেহে। আচ্ছা, এর মধ্যে আরেকটা প্রশ্ন আছে, কোন দ্রবণের এই আচ্ছা এর মধ্যে আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে মাটির পিএইচ বৃদ্ধিতে বা পিএইচ হ্রাসে, আমাদের পিএইচ হ্রাসে কখনো যদি মানে ফসফেট সার যেগুলো ফসফরিক অ্যাসিড মানে প্রদান করবে, তাহলে সেগুলো দিলে কিন্তু পিএইচটা কমবে। আবার ডলোমাইট একটা পদার্থ আছে যেটা ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এর মিশ্রণ, সেটা হচ্ছে ডলোমাইট। এই ডলোমাইট প্রয়োগ করলে সেখানে যেহেতু ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু ক্ষয়ী পদার্থ, সুতরাং এতে পিএইচটা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে না। তাহলে ডলোমাইট দিলে মাটির পিএইচ বৃদ্ধি পায়। এবার আমরা চলে যাব, হ্যাঁ একটা প্রশ্ন আছে মাটির পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহৃত ইউরিয়া, ডিএপি, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট এবং ডলোমাইট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে একটি দ্রবণের পিএইচ 5 এবং আরেকটি দ্রবণের পিএইচ 8, একটি দ্রবণের পিএইচ 5 এবং অন্য একটি দ্রবণের পিএইচ 8, তাহলে একটি দ্রবণ থেকে অন্য দ্রবণটি কত গুণ বেশি শক্তিশালী? দেখো, একটি দ্রবণের পিএইচ যেটা 5 এটার ঘনমাত্রা হবে 10 টু দি পাওয়ার -5, আর পিএইচ যার 8 সেক্ষেত্রে হবে 10 টু দি পাওয়ার -8। তাহলে দেখো যেটা 10 টু দি -5 আর যেটা 10 টু দি -8, তাহলে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে এই দ্রবণের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার 3 বা 1000 গুণ বেশি শক্তিশালী এই দ্রবণ। যার পিএইচ 5 তার চেয়ে যার পিএইচ 8 সেটা হচ্ছে ওটা কত গুণ বেশি শক্তিশালী? 1000 গুণ বেশি শক্তিশালী। অর্থাৎ প্রতি 1 একক বৃদ্ধির জন্য হাইড্রোজেনের ঘনমাত্রা 10 গুণ বৃদ্ধি পায়। তাহলে 2 একক বৃদ্ধির জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 100 গুণ বৃদ্ধি পায়। তাহলে 3 একক বৃদ্ধির জন্য হাইড্রোজেনের ঘনমাত্রা 1000 গুণ বৃদ্ধি পায়। মানে 10 টু দি পাওয়ার 1 হচ্ছে 10 গুণ, 10 টু দি পাওয়ার 2 হলে 100 গুণ, আর 10 টু দি পাওয়ার 3 হলে 1000 গুণ বৃদ্ধি পায়। যাই হোক, আমরা মোটামুটি অ্যাসিডের পিএইচ, ক্ষারের পিএইচ কীভাবে বের করতে হয় সেটা জানলাম। আমার খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে, সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল 10 টু দি পাওয়ার -12, 1 ইন্টু 10 টু দি পাওয়ার -14 সরি, এটা হচ্ছে KW এর মান, এবং এই মানটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যেটা প্রমাণ তাপমাত্রা, তরল পদার্থের ক্ষেত্রে প্রমাণ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে KW এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -14। আচ্ছা, তারপরে আমাদের এখানে আরো কিছু ইয়ে আছে, সেটা হচ্ছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ। আচ্ছা, বাফার দ্রবণ, বাফার দ্রবণের আগে রক্তের পিএইচ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45 এই রেঞ্জের মধ্যে হচ্ছে রক্তের পিএইচ, বা এক্সাক্ট যদি বলা হয় তাহলে 7.4 দিলেও হয়। তাহলে রক্তের মানব শরীরে রক্তের পিএইচ হচ্ছে, তাহলে আমরা পিএইচ এর মানটাও এই সুযোগে জেনে গেলাম। আচ্ছা, তারপরে আমাদের যেটা ইয়ে আসবে সেটা হচ্ছে প্রশমন তাপ, যেটা আচ্ছা প্রশমন তাপের আগে আরেকটা জিনিস বলি, সেটাও কিন্তু প্রায় পরীক্ষায় আসে বলেই এটা নিয়ে আমাদের আলোচনা করার ব্যাপার আছে। এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোন দ্রবণের পিএইচ, ধরো আমি পিএইচ ধরলাম যে 7.4, যদি বলা হয় এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, তাহলে কিভাবে বের করব? যখনই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিবে সেখানে পিএইচ থেকে বের করতে পারবো, কিন্তু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিলে সেটা পিওএইচ থেকে বের করব। তাহলে এখানে পিএইচ যেটা আছে সেটা হচ্ছে -log H+, তাহলে এটা সমান হচ্ছে 7.4। তাহলে -log H+ যদি 7.4 হয়, তাহলে আমি যদি প্রথমে একবারেই এটা করে ফেলি
যে মাইনাস দিয়ে গুণ করলে log h প্লাস -7.4, আর শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান তাহলে সেটা হবে anti-log অফ -7.4, তাহলে সেই মানটা যেটা আসবে সেটা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আবার যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলি তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হবে, অর্থাৎ pH যার 7.4 তাহলে তার pOH হবে pOH ইকুয়ালস 6.6। তাহলে এখানেও একইভাবে -log OH মাইনাস এটার সমান হচ্ছে 6.6। সুতরাং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সেটা হবে anti-log -6.6। এখানে মান যেটা বের হবে সেটা হবে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা কোনো ধরনের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কিংবা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যাই জানতে চাওয়া হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমার অবশ্যই এই নিয়ম অনুসারে, অর্থাৎ pH দেওয়া থাকলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা যাবে, আর pOH 14 থেকে বিয়োগ করলে সেটা pOH বের করতে পারবো, তারপরে গিয়ে আমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করে নিতে পারবো। যাই হোক, আমরা মোটামুটি এই জিনিসগুলো জানলাম। pH, বাফার দ্রবণ, তারপরে বাফার দ্রবণের pH গণনার সমীকরণ আছে যেটা হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ, এবং সেই সমীকরণগুলো তোমাদের মেমোরিতে রাখতে হবে। হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH Ka প্লাস log লবণ বাই অম্ল, লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অম্লের ঘনমাত্রা, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH নির্ণয়ের সমীকরণ। একইভাবে ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে pH নির্ণয়ের সমীকরণ যেটা সেটা হবে pH সমান 14 pKb log উপরে লবণ ডিভাইড বাই এটা হচ্ছে ক্ষার, লবণ ডিভাইড বাই ক্ষার, এটাও কিন্তু ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আমার pH, অর্থাৎ হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ ক্ষারীয় বাফার দ্রবণের জন্য, এটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের জন্য। খেয়াল করলে বুঝবা এখানে সবগুলো মাইনাস, শুধু 14 আগে প্লাস, আর এখানে সবগুলো প্লাস। লগ লবণ বাই অম্ল, লবণটা উপরে, এখানে লবণ বাই ক্ষার, লবণটা উপরে। সুতরাং এটা হচ্ছে হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ। তাহলে আমরা সেটাও পেলাম। এরপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে নিচের কোন বাফার দ্রবণ মানব দেহের রক্তের pH নিয়ন্ত্রণ করে না। তার মধ্যে একটা হচ্ছে অ্যাসিটেট বাফার, তারপরে প্রোটিন বাফার, ফসফেট বাফার এবং কার্বনেট বাফার। কার্বনেট বাফার, আচ্ছা, আমার এখানে অ্যাসিটেট বাফারটা মানব দেহের রক্তের pH নিয়ন্ত্রণ করে না। তার মধ্যে আমাদের প্রোটিন বাফার, ফসফেট বাফার এবং কার্বনেট বাফার, এই তিনটা কিন্তু মানব দেহের রক্তের pH নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশ, প্রশমন তাপ। প্রশমন তাপের ব্যাপারে ইতিমধ্যে আমি অনেকবার হয়তো আলোচনা করেছি, কিন্তু তারপরেও আজকে আমাদের এই যে এটা হচ্ছে অবজেক্টিভের স্বার্থে আমরা জিনিসগুলো আরেকটু ডিটেইলস আলোচনা করব। সেটা হচ্ছে এটা কিছু টেকনিক্যাল হয়তো এটা বিচার বিবেচনা করতে হবে। যদি আমি দেখি যে কোনো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা দুটোই শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার, তাহলে এটার প্রশমন তাপ ডেল্টা এইচ এর মান -57.34 কিলোজুলের কাছাকাছি, যদি দুটাই শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার হয়। কিন্তু যদি একটা দুর্বল হয়, ধরো CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে, অথবা আমার এটা অ্যাসিডটা সবল কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি হয়, ক্ষারটা দুর্বল, তাহলে এই উভয় ক্ষেত্রে আমার এখানে মানটা হয় 3 অথবা 4 কিলোজুল কমে প্রায় 54 বা ডেল্টা এইচ 54 সামথিং অর -55 কিলোজুলের কাছাকাছি আসে যদি কোনো একটা দুর্বল হয়। কিন্তু যদি আমাদের দুইটাই দুর্বল হয়, CH3COOH প্লাস সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেই ক্ষেত্রে এখানে দুটাতেই 2-3 কিলোজুল কমে প্রায় -50 কিলোজুলের কাছাকাছি আর 51 কিলোজুলের কাছাকাছি যদি আসে, তাহলে সেই মানটাই হবে আমাদের
দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের প্রশমন তাপের মান। এবার খেয়াল করো, যদি এমন হয় ধরো আমার এই অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এটা সবল, এটা দুর্বল, এই মানটা 54 যদি হয় বাই চান্স, তার মানে এখানে এই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজনের জন্য কিছু তাপ শক্তি প্রয়োজন হয় বলে কিন্তু এটা মানটা কমে যাবে। তাহলে সেই মানটা যদি বলা হয় এই মানটা কত, অ্যাসিটিক অ্যাসিড বিয়োজনের জন্য কতটুকু লাগে, তাহলে এই মানটা থেকে আমি এই মানটা বিয়োগ করব, অর্থাৎ -54 মাইনাস আছে প্লাস 57.34, তাহলে এটা হবে 7 থেকে 4 গুণ 3, তাহলে প্লাস 3.34 কিলো জুলের কাছাকাছি হবে এই অ্যাসিটিক অ্যাসিড বিয়োজনের জন্য। একইভাবে ক্ষারের বিয়োজনের জন্য যে মানটা থাকবে সেটা থেকে মাইনাস কত, এটা তো মাইনাস থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, এই প্লাস মানটা একটু বেশি হবে, সুতরাং ওইটাই হবে বিয়োজনের জন্য যেটা মানে প্রয়োজন হয় সেটাই। আর এখানে স্বাভাবিকভাবে দুইটার জন্যই একসাথে বিয়োজনের জন্য কতটুকু তার প্রয়োজন হয় সেটা হচ্ছে 57 থেকে 50 বাদ দিলে, তার মানে প্রায় 7.34 কিলোজুল দুইটা জিনিসের জন্য একসাথে বিয়োজনের তাপ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের HF এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করলে আমাদের সেক্ষেত্রে ডেল্টা H এর মান -68.6 কিলো জুলের কাছাকাছি হয়। এখন তোমাকে যদি বলা হয় এই ক্ষেত্রে এত বেশি মান হওয়ার কারণ কি, সেটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা ফ্লুইড আয়নের আকার খুব ছোট বলে সেটাতে চার্জ ঘনত্ব অত্যন্ত বেশি, ফ্লুইডের চারিদিকে পানির অণু যুক্ত হয়, পানির অণু যুক্ত হওয়ার কারণে সেখানে এক্সট্রা কিছু শক্তি নির্গত হয় যেটাকে হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন শক্তি বলা হয়। এখন যদি বলা হয় হাইড্রেশন শক্তির মান কত, তাহলে হাইড্রেশন শক্তির মান হবে এই -68.6 থেকে আমার 57.34 কিলোজুল যদি বাদ দিই, তাহলে এইটা মাইনাস এইটা, তখন আমার এই মানটাই বেশি থাকে, তাহলে এটা হবে কত 11.26 কিলোজুল। তার মানে ওই -68.6 কিলোজুল থেকে এটা বাদ দিলে যে মানটা হবে এই মানটাই হবে আমাদের হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন এনার্জি নামে পরিচিত হাইড্রেশন এনার্জির মান। তাহলে আমরা আরেকটা অংশ জানলাম, তাহলে বিক্রিয়া তাপের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবা। আর আমাদের এরই মধ্যে এই কোন একটা বিক্রিয়ায় পরমাণু গরম তাপ, তারপর গরম তাপ, দহন তাপ, এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো। যেমন ধরো তোমাকে একটা এরকম ইনফরমেশন দেওয়া আছে যে এক্স সলিড এখান থেকে এক্স লিকুইডে পরিণত হলো, তার মানে এখানে ডেল্টা এইচ এর মান যেটা লাগবে সেটা হচ্ছে লিকুইড থেকে সলিড থেকে লিকুইডে পরিণত হতে হইলে তাহলে সেই মানটা হচ্ছে গলন তাপ, অর্থাৎ যে কোনো সলিডকে গলাইতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় সেটা হচ্ছে গলন তাপ। এবং ডেল্টা এইচ এর মান কিন্তু এই ক্ষেত্রে পজিটিভ প্লাস ভিই, কিন্তু উল্টা যদি আমি লিকুইড থেকে সলিডে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেল্টা এইচ এর মান নেগেটিভ হবে, ডেল্টা এইচ এর মান নেগেটিভ হবে, অর্থাৎ সলিড থেকে লিকুইড যদি ডেল্টা এইচ পজিটিভ হয় তার বিপরীত বিক্রিয়াটা তাহলে সেটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে লিকুইড থেকে সলিড করা সেটা হচ্ছে কঠিনীভবন তাপ, কঠিনীভবন তাপ। আবার যদি ধরো এরকম বলা আছে এক্স একটা সলিড, এইটাকে যদি আমি এক্স গ্যাসে পরিণত করি তাহলে সলিড থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার যে তাপটা সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন এনথালপি বা ঊর্ধ্বপাতন তাপ, তাহলে হিট অফ সাবলিমেশন বলা হয়। সলিড থেকে গ্যাসে পরিণত করলে সেখানে কিন্তু তাপ প্রয়োজন হয়। তাহলে এইভাবে আমরা মানে কোনো জিনিস সেটা কি পরমাণুকরণ তাপ নাকি মানে গঠন তাপ নাকি দহন তাপ, এই জিনিসগুলো সবগুলো আমরা জানতে পারব। এইবার আমরা চলে যাচ্ছি যাই হোক আমার মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আমরা বেশিরভাগ ইয়েই পেয়ে গেলাম। তবে আমাদের হ্যাসের সূত্র নামে একটা সূত্র আছে, হ্যাসের সূত্র থেকেও মাঝে মধ্যে প্রশ্ন আসে, সেটা আমি জাস্ট একটু তোমাদের দেখার সুবিধার্থে। হ্যাসের সূত্রটা কি, হ্যাসের সূত্রটা হচ্ছে কোনো বিক্রিয়া এক বা একাধিক যত ধাপে সম্পন্ন হোক না কেন প্রতি ক্ষেত্রেই
টোটাল বিক্রিয়া তাপের পরিমাণ নির্দিষ্ট থাকবে। যেমন আমি x থেকে প্রথমে y তৈরি করলাম, y থেকে z তৈরি করলাম এবং z থেকে a তৈরি করলাম, আবার x থেকে সরাসরি a ও বানানো যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি এটার মান ডেল্টা H1 হয় এবং এটা ডেল্টা H2, এটা ডেল্টা H3 এবং এটা ডেল্টা H4 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল্টা H1 ইকুয়ালস ডেল্টা H2 প্লাস ডেল্টা H3 প্লাস ডেল্টা H4। তার মানে এখানে তিনটা ধাপে যতটুকু টোটাল মানে নির্গত বা শোষিত হবে, ওইখানে এক ধাপে ঠিক একই পরিমাণ তাপ শোষিত বা নির্গত হবে। তাহলে ডেল্টা H1 যেহেতু প্রারম্ভিক এবং শেষ অবস্থা দুইটারই সেম, কিন্তু এই বিক্রিয়াটা এক ধাপে আর এইটা তিন ধাপে সম্পন্ন হয়েছে, কিন্তু টোটাল বিক্রিয়া তাপের পরিমাণ সবসময় সমান থাকবে। এখন বাই চান্স যদি তোমার এই মানটাও দেওয়া আছে, আবার এইটা দেওয়া আছে কিন্তু এই মানটা দেওয়া নেই, তখন আমি বাকি মানটা বসিয়ে এটা না বসালে তাহলে সেই মানটা অটোমেটিক আমাদের ক্যালকুলেশন করে চলে আসবে। তাহলে আমরা মোটামুটিভাবে মানে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যে অংশগুলো আছে আমি প্রায় সবগুলোই কাজ করলাম। আর কিছু কিছু ক্ষেত্রে আমার যেমন এখানে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে প্রশ্ন 1 মোল অ্যাসিটিলিনকে পোড়াতে কত মোল অক্সিজেন প্রয়োজন? 1 মোল অ্যাসিটিলিন মানে হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটাকে পোড়াইতে মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ায় যেহেতু কার্বন দুইটা আমি এখানে টু দিলাম, অক্সিজেন যেহেতু এখানে দুইটা এখানে দুইটা আছে, সুতরাং আমার এখানে 2 গুণা 4, 4 একে 5টা, আমার কার্বন দুইটা আছে, হাইড্রোজেন দুইটাই আছে। যেহেতু অক্সিজেন 2 গুণা 4, 4 একে 5, সুতরাং এটা হবে 5/2, তার মানে 2.5 মোল বা 5/2 মোল। হ্যাঁ, আমাদের উত্তর এখানে ঠিক আছে, 5/2 বা 2.5 মোল অক্সিজেন প্রয়োজন হবে। আবার যদি বলা হয় 1 মোল ইথিলিনকে পোড়াইতে এসটিপিতে কত লিটার অক্সিজেন প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা জানি 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। সুতরাং যেহেতু এখানে 5/2 মোল অক্সিজেন, তাহলে 22.4 ইন্টু 5/2, তার মানে সেটাকে 11.2, তাহলে সেটাকে যদি আমি গুণ করি 5 × 10 = 0, 5 × 5 = 55, 56, এই যে 56 লিটার অক্সিজেন প্রয়োজন হবে। তাহলে ওইভাবেও কিন্তু আমরা করতে পারি যদি ওইরকম অঙ্ক দেয়। তাহলে আমার মোটামুটি এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আমি ম্যাক্সিমাম টপিকসগুলো নিয়ে এসেছি। সো এভাবেই আমাদের অঙ্কগুলো করতে হবে কিংবা আমাদের অবজেক্টিভগুলো আলোচনা করতে হবে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা যে কোনো ভিডিও, সেটা বিশেষ করে আমাদের অবজেক্টিভ MCQর জন্য যে ভিডিওগুলো তৈরি হয়, সেই ভিডিওগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে সেটা তোমাদের জন্যই সেটা অনেক ভালো, কারণ ভিতরে এমন কিছু ইনফরমেশান থাকতে পারে যেটা হয়তো গত 2 বছরে কিংবা 1 বছরে তুমি পড়োনি। তাহলে আজকে এই সুবাদে তুমি অন্তত সেই জিনিসগুলো যদি প্র্যাকটিস করো, আর স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি প্রত্যেকটা টপিকস, এর মধ্যেও যদি কিছু বাদ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই ভিডিওটি পূর্ণরূপে একদম পুঙ্খানুপুঙ্খরূপে দেখে তারপরে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে আমার কোথায় ঘাটতি আছে কিংবা কোথায় বোঝনি তুমি সেই জিনিসটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বেস্ট অফ লাক।